আজকে আমরা আলোচনা করছি কিভাবে নিউটনস রিং তৈরি হয় এবং সে এক্সপেরিমেন্ট আমরা কিভাবে করি। তো প্রথমেই একটা সোর্স, লাইট সোর্স আমরা নিই। তো আমরা জানি যে সোর্স থেকে আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। আমরা এটাকে একটু ফোকাস করব। ফোকাস করে এই লেন্সের উপর যখন ফেলবো, ধরো যদি এই সোর্সটা এই লেন্সের প্রধান ফোকাসে হয়, তাহলে এই লেন্স থেকে প্রতিসৃত মানে যখন এই লেন্স ভেদ করে সে বেরিয়ে যাবে, তখন সে প্রধান অক্ষের সমান্তরাল, এটা মনে করে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এই প্রধান অক্ষের সাথে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা হাফ সিলভার গ্লাস প্লেট বসানো থাকে। গ্লাস প্লেট হাফ সিলভার বলার মানে হচ্ছে সেটার গায়ে যেমন আলোক রশ্মি প্রতিফলিত হবে, আবার সে প্রতিসৃত হয়ে যেতে পারবে। দেখো আমরা দেখাচ্ছি। তাহলে যখন আমি প্রধান অক্ষের সাথে 45 ডিগ্রি, মানে যেহেতু রে গুলি সমান্তরাল, এর সাথে 45 ডিগ্রি হবে। এখন এই রে গুলি প্রতিফলিত হলে ঠিক সোজা নিচের দিকে চলে আসবে। যেহেতু প্রতিফলক ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে আমি যদি এখান থেকে একটা অভিলম্ব অঙ্কন করি, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, অর্থাৎ এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর সমকোণে চলে এলো। এখন এইখানে থাকে একটা প্লানো কনভেক্স লেন্স। প্লানো কনভেক্স মানে হলো যার এক পৃষ্ঠ হচ্ছে সমতল, অপর পৃষ্ঠ উত্তল। প্লানো কনভেক্স লেন্সে যখন সে আলোক রশ্মি যখন আপতিত হয়, এখান থেকে সে কিন্তু আবার প্রতিফলিত হয়, পৃষ্ঠের এখান থেকে আবার প্রতিফলিত হয়। তো এই আপতিত এবং প্রতিফলিত রশ্মির কারণ বা প্রতিফলিত যে রশ্মিগুলো আমি পাচ্ছি, এরা যখন আবার এই গ্লাস প্লেটে পৌঁছায়, তখন কিন্তু তারা পার্টলি রিফ্লেক্টেড হবে, আবার পার্টলি যেটা রিফ্লেক্টেড হয়ে এখান থেকে আসছে, সে কিন্তু আবার এটাকে সোজা ভেদ করে উপরের দিকে যাবে। এখন আমি যদি এখানে একটা মাইক্রোস্কোপ রাখি, আইপিস, তাহলে এখান থেকে তাকালে আমি দেখবো যে এখানে কতগুলো এরকম রিং তৈরি হয়েছে। এরকম রিং এর মতো তৈরি হবে। কেন তৈরি হবে? কারণ প্রথম কথা হচ্ছে এখানে ব্যতিচার হয়েছে। এই পদ্ধতির কারণে এখানে ব্যতিচার হয়েছে, এই সেট আপের কারণে। যেহেতু এই লেন্সটা সমতল উত্তল লেন্স হলেও লেন্সটার উপরের অংশ তো সার্কুলার। তো সার্কুলার হলে আমি তো দুটো আলোক রশ্মি দেখিয়েছি, কিন্তু এখানে তো লক্ষ লক্ষ আলোক রশ্মি এসে পড়ছে এবং লেন্সের প্রত্যেকটা বিন্দুতেই সে আপতিত হচ্ছে। তাহলে লেন্সের যে অংশটিতে যেভাবে প্রতিফলিত রশ্মিগুলি ব্যতিচার ঘটাচ্ছে, তাদের আকৃতিও এরকম সার্কেলের মতো হচ্ছে। যেহেতু লেন্সটার উপরে সার্কুলার পাথের উপরে আলোক রশ্মিগুলো আপতিত হয়, তাহলে এখানেও সে সার্কুলারলি ব্যতিচারটা ঘটাবে। ব্যতিচারের বৈশিষ্ট্য হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা সৃষ্টি করবে। তাহলে এখানেও এই যে দাগগুলো দিয়ে আমি অন্ধকার বোঝাচ্ছি আর স্পেসটা মনে করো উজ্জ্বল, কিন্তু আসলে এটা এত সূক্ষ্মভাবে তো আঁকা সম্ভব না। তোমাকে মাথায় রাখতে হবে যে অন্ধকার এবং উজ্জ্বল পর্যায়ক্রমিক ভাবে রিংগুলো যত বাইরের দিকে যাবে, তত তাদের থিকনেসটা কমতে থাকবে। বাইরের দিকে যত যাবে তত থিকনেস গুলো কমতে থাকবে। রেডিয়াসটা বাড়ার সাথে সাথে রিং এর থিকনেস গুলো গ্র্যাজুয়ালি কমে যায়। তাহলে ঠিক ওইভাবেই বইয়ের মধ্যেও চিত্র আছে, তোমরা দেখতে পারো। এইভাবে আমি উপর থেকে তাকালে আমি এরকম একটা জিনিস দেখি। তারপর আমাদের যে থিওরি আছে, থিওরি অ্যাপ্লাই করে আমি যদি এর যে কোনো দুটো রিং এর ব্যাসার্ধ মনে করো, একবার ফোকাস করলাম এইখানে, কারণ মাইক্রোস্কোপের মধ্যে এরকম একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। আর মাইক্রোস্কোপটাকে তুমি উঁচু নিচু করতে পারো, আবার এদিকে ওদিকে সরাতে পারো। অর্থাৎ এটাকে উপরে নিচেও করা যায়, আবার ডানে বামেও করা যায়। এটা মুভেবল মাইক্রোস্কোপ। তোমার
উম, প্রয়োজন মতো তুমি এটা করবে। তাহলে এই প্লাস সাইনটাকে তুমি যদি এখানে প্লেস করো, একটা রিডিং নিলা, আবার এখানে প্লেস করলে আর একটা রিডিং নিলা, তাহলে এই দুটো রিডিং থেকে তুমি পালে কত নাম্বার রিং তুমি মনে রাখবে সেন্টারের থেকে। মনে করো এটা 2 নাম্বার রিং, তাহলে 2 নাম্বার রিং এর রেডিয়াসটা পেলাম। আবার এটাকে নিয়ে ধরো আমি এখানে প্লেস করলাম, এখানে প্লেস করলাম, তাহলে এটা কত নাম্বার রিং? 2 3 4 নাম্বার রিং, তাহলে চারের ব্যাসার্ধ, ব্যাসটা পেলাম। এখন মনে করো 2 নাম্বার রিং এর ব্যাস হচ্ছে D2, আর 4 নাম্বার রিং এর ব্যাস হচ্ছে D4। তাহলে D2 - D4 এর ডিস্টেন্স কত হচ্ছে আমরা বের করতে পারি। আবার চাইলে যদি আমার এর ব্যাসার্ধ নির্ণয় করার প্রয়োজন হয়, তাহলে মনে করো R2 হচ্ছে 2 নাম্বার রিং এর ব্যাসার্ধ, তাহলে সেটাকে আমি D2/2 লিখতে পারি। R4 মনে করো 4 নাম্বার রিং এর ব্যাসার্ধ, তাহলে সেটাকে আমি D4/2 লিখতে পারি। সুতরাং এটা ডিপেন্ড করছে আমি থিওরিটা কিভাবে অ্যাপ্লাই করছি বা থিওরির ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে তার উপর। কিন্তু মেইন এক্সপেরিমেন্টাল টেকনিকটা হচ্ছে এই, এভাবে আমরা এক্সপেরিমেন্টাল সেট আপটা করবো, করার পর আমরা এটা প্রত্যক্ষ করব। তবে একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে লেন্সের অবস্থান এবং তার তলে যে গ্লাস প্লেট দেওয়া থাকে তার সঙ্গে লেন্সের পজিশন, এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে অ্যাডজাস্ট করতে হয়। এটা একেবারে যত সহজভাবে বলছি এত সহজে হয় না। আর এই জন্য কি করে, ইদানিং কিছু ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে, সেটা ওগুলো কেমন ভাবে ফিক্সড করেই তৈরি করে যাতে আর নড়াচড়া না হয়। তুমি লাইটটা ফেললেই রিংটা ফর্মেশন হবে, তুমি দেখতে পাবো উপস্থিত না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে অনেকগুলো কারণে ভিন্ন ভিন্ন দুটো সোর্সকে আমরা মনোক্রোমেটিক লাইট হিসেবে ব্যবহার করতে পারি না। বিশেষ করে তোমার যদি আমরা খুব কষ্ট করে ওয়েভলেংথ এবং অ্যামপ্লিচিউড যদি আমরা একদম অভিন্ন নিশ্চিত করেও থাকি বা করতেও পারি, কিন্তু আহ দশা পার্থক্য কনস্ট্যান্ট রাখা বা ফেজ ডিফারেন্সটাকে ফিক্সড রাখা সোর্স থেকে, দুটো সোর্স থেকে আলোক রশ্মি বের হওয়ার সময়, এই দশা নির্ধারণের অসুবিধার জন্য আমরা ফিজিক্যালি ডিফারেন্ট দুটো সোর্স ব্যবহার করতে পারি না। তাহলে কি করতে হবে? একটি মাত্র সোর্স ব্যবহার করে দুটো ভার্চুয়াল সোর্স তৈরি করতে হবে, যেটা আমরা ইয়ং এর দিচির পরীক্ষাতে দেখেছি, ফ্রেনেল বাইপ্রিজমে দেখেছি, সব জায়গাতে একই কথা। তাহলে এখানে সেটা কিভাবে তৈরি হয় এটা একটু বুঝতে হবে। দেখো এখানে কি ঘটে, মনে করো এই হচ্ছে তোমার লেন্সটা, এই হচ্ছে তোমার সমতল উত্তর লেন্স, এটাকে রেখেছে গ্লাস প্লেটের উপরে। যখন এর উপরে একটা রশ্মি এসে পড়ছে, এই রশ্মিটা পড়লো, রশ্মিটা দুইটা দুইবার তার হচ্ছে, একবার মনে করো সে এসে পড়লো ধরো গ্লাস প্লেটের উপরে, পড়ার পরে এখান থেকে আবার সে প্রতিফলিত হলো। আবার এই যে নিচেই গেছে, নিচেই এখানে একটা এয়ার গ্যাপ, এখানে একটা এয়ার ফিল্ম তৈরি হয়, এয়ার ফিল্ম। আমরা থিন ফিল্ম পড়বো একটু পরে। এই এয়ার ফিল্মের কারণে যখন এই প্রতিসৃত রশ্মি লেন্স থেকে যেটা বেরিয়েছে, যে জায়গাটা অনেক সূক্ষ্ম মনে হচ্ছে, কিন্তু আলো প্রতিফলিত বা প্রতিফলিত হওয়ার জন্য যথেষ্ট বড় জায়গা এটা। কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য এতই কম, তোমরা জানো যেমন দৃশ্যমান আলোর, আমরা এখানে সোডিয়াম লাইট ইউজ করলে সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ হচ্ছে তোমার 5890 মনে করো। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তাহলে এটা কত ছোট জিনিস, একটু চিন্তা করে দেখো কত সূক্ষ্ম ভাবে এই জিনিসটা করতে হয়। তাহলে তার জন্য এই স্পেসে সে আবার যখন এখান থেকে ট্রান্সমিটেড হয়ে গ্লাস প্লেটের উপরে এসে পড়বে, প্রথম হচ্ছে লেন্সের একদম তলের পোর্শন থেকে, মানে নিচের তল থেকে একবার প্রতিফলিত হলো, আর একবার ওই এয়ার ফিল্ম ভেদ করে গ্লাস প্লেটের উপর পড়ে ওখান থেকে আর একবার প্রতিফলিত হলো। এই দুইটা প্রতিফলিত রশ্মি এভাবে চলে আসে। তো দিস ইজ কল্ড, হ্যালো, হ্যাঁ তুমি ক্লাসে,
ক্লাসে জয়েন করেছো? এখন ফাইনালি এই যে যে দুটো প্রতিফলিত রশ্মি, এরাই মূলত দুইটা সোর্সের মতো কাজ করে। মনে হয় যেন এটা এটা একটা সোর্স, এটা একটা সোর্স। তাহলে একটা রশ্মি থেকে কিভাবে দুটো রশ্মি তৈরি হয়, সোর্স তৈরি হয়, বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। মানে একবার লেন্সের তলা থেকে প্রতিফলিত হবে, তলের সারফেস থেকে। আর একবার সে ভেদ করে যখন গ্লাস প্লেটের উপরে পড়বে, ওখান থেকে প্রতিফলিত হবে, ফিরে আসবে। তো এই যে মাঝখানে আহ, মাধ্যম চেঞ্জ হলো, যেহেতু লেন্সটার গঠন তো এরকম, তাই লেন্স এবং গ্লাস প্লেট, লেন্সটা তো গ্লাস প্লেটকে একটা পয়েন্টে টাচ করেছে, যেহেতু এটা গোলকীয় আকৃতি, সে সমতল পৃষ্ঠকে একটা পয়েন্টে টাচ করবে। তাহলে তার আশেপাশে যে জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা হচ্ছে বাতাস রয়েছে, এয়ার ফিল্ম বলছেন এটাকে, বাতাস, বায়ু। তাহলে যখনই গ্লাস থেকে সে বায়ুতে ঢুকবে, তখন তার কি হবে? মাধ্যম পরিবর্তন হবে। আর মাধ্যম পরিবর্তনের সাথে সাথেই তার দশা পার্থক্য সৃষ্টি হবে, পথ পার্থক্যের সাথে সাথে দশা পার্থক্য সৃষ্টি হবে। কিন্তু প্রতিফলিত হয়ে যখন এখানে আসবে, এখানে ওর দশা যা, এটা এখান থেকে ফিক্সড, ওরটাও এখানে ফিক্সড। তাহলে এখান এর পরে আর রাস্তার মাঝখানে দশা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এখন যে তারা যেখানে মিলিত হয়েছে, বা আমি যেখানে তাদের মিলিত হতে দেখছি, সেখানে তারা ব্যতিচার সৃষ্টি করবে। যদি তারা সমদশায় মিলিত হয়, তাহলে উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। যদি এখান থেকে এখানে যে বিপরীত, এই যে পথটা ট্রাভেল করছে, এই পথ ট্রাভেল, এই পথের উপর নির্ভর করছে, কিন্তু বেসিক্যালি ইন্টারফারেন্সটা ঘটছে হচ্ছে এইখানে, এই লেন্সের তলায় আমি ঘটছে। আমি এটাকে দেখছি মাইক্রোস্কোপ দিয়ে করে, কিন্তু বুঝতে পেরেছো জিনিসটা? এই লেন্সের এখানে, তাহলে এই পয়েন্টে আসছে বলে ধরো এই জায়গাতে আমি ছোট্ট একটা সার্কেল পেলাম। কিন্তু যদি ধরো এইটার সাথে আরো আর একটা আসছে, তাদের পরিবর্তন, তাহলে ক্রমান্বয়ে কি হবে? পর্যায়ক্রমিক ভাবে অন্ধকার আলো, অন্ধকার আলো ছড়িয়ে পড়বে। সেটা ছড়িয়ে পড়বে কিভাবে? লেন্সটার আকৃতি তো এরকম, লেন্সটার উপরই তলটা তো এরকম, এটা সমতল, আর এর নিচে এরকম গোলকীয় ভাবে সে আছে। লেন্স তো তোমরা দেখেছো না? তাহলে এই যে সার্কুলার সার্ফেস শেপটা যে সার্কুলার, তাহলে এখান থেকে ধরো কেন্দ্রে আমরা যদি এটাকে বলি নিউটন রিং ডিউ টু রিফ্লেক্টেড রে, আরেকটা হচ্ছে নিউটন রিং ডিউ টু ট্রান্সমিটেড রে। মানে আমরা যদি এই গ্লাস প্লেটের নিচে থেকে মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে আর একটা জিনিস দেখবো, সেটাও নিউটন রিং হবে, কিন্তু সেটাকে আমরা বলবো নিউটন রিং ডিউ টু ট্রান্সমিটেড রে। কিন্তু রিফ্লেক্টেড রে এর ক্ষেত্রে ঠিক মাঝখানে বিন্দুটাতে আলোকরশ্মি যখন এসে পড়ে, যেহেতু লেন্সের সাথে গ্লাস প্লেটের কোনো প্রকার গ্লাস প্লেটের মানে সংযোগটা হচ্ছে ঠিক মাঝখানের বিন্দুতে, তাহলে ওখানে কোনো প্রকার গ্যাপ নেই। গ্যাপ না থাকার কারণে ওখানে পথ পার্থক্য বা দশা পার্থক্য সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং লেন্স ভেদ করে গ্লাস প্লেটে গিয়ে আলোক রশ্মি রিফ্লেক্টেড হওয়ার কোনো, অর্থাৎ দুটো কোহারেন্ট সোর্স তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই কেন্দ্রবিন্দুতে। সেই জন্য কেন্দ্রবিন্দুতে আমরা কোনো প্রকার উপরিপাতন দেখি না, বিধায় ওই পয়েন্টটা থাকে হচ্ছে ডার্ক। কিন্তু তার পার্শ্ববর্তী পয়েন্টগুলোতে পর্যায়ক্রমিক ভাবে, যেহেতু সেন্টার থেকে দূরে যাওয়ার সাথে সাথেই এয়ার ফিল্মের থিকনেস বাড়তে থাকে,
এয়ার ফিল্মের থিকনেস যত বাড়তে থাকে, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাটার পুরুত্ব বাড়তে থাকে, যতই বাড়তে থাকে সার্কেলটা তত বড় হতে থাকে। এই সার্কেলটা তত বড় হতে থাকে। আবার এয়ার ফিল্মের থিকনেস যত বাড়তে থাকে, এই রিং এর থিকনেসটা তত কমতে থাকে, আস্তে আস্তে ছোট হতে থাকে। তো ওইটার থিওরিটিক্যাল ক্যালকুলেশন আমরা যাব। প্রথমে ফিজিক্যাল ফিনোমেননটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম। ক্লিয়ার হয়েছে সবার কাছে? এটা কিন্তু বইয়ের মধ্যে নেই। যে বই থেকে তোমরা পড়ছো বইয়ের মধ্যে চিত্রটাও নাই। তবে হ্যাঁ, তোমার কোহারেন্ট সোর্স তৈরি হওয়ার যে চিত্রটা আমি দেখিয়েছি এটা বইয়ের মধ্যে দেওয়া আছে। ফিগার নাম্বার 3.14, এই বইটাতে যেটা থেকে আমি পড়াচ্ছি, অর্থাৎ কবির পাবলিকেশনের বই 3.14-এ এই চিত্রটা বোঝানো হয়েছে। কিন্তু এই মাঝখানে যে এত কিছু ঘটে সবগুলো চিত্র এখানে কিন্তু ব্যাখ্যা করা নেই। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এটা বুঝতে না পারলে কিন্তু জিনিসটা মানে মজাটা আমরা পাবো না। হয়তোবা থিওরিটা মুখস্থ করবো কিন্তু মজাটা পাওয়া যাবে না। সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? জি স্যার। ওকে, এখন আমরা যাচ্ছি থিওরিটা আমরা কিভাবে ডিরাইভ করতে পারি। আমরা এই যে এক্সপেরিমেন্টটা করছি সেই এক্সপেরিমেন্টের থিওরিটা আসলে কি সেটা একটু আমরা দেখব। তাহলে এই হচ্ছে আমার গ্লাস প্লেট, এটা হচ্ছে আমার সমতল উত্তল লেন্স, এই লেন্সটা যে গোলকের অংশ বিশেষ বা এই গোলকটাকে আমি আগে এঁকে ফেলি। আমি ধরলাম যে এরকম একটা গোলক থেকে কেটে নিয়ে লেন্সটা তৈরি করা হয়েছে। ব্যাস, আমার লেন্স হচ্ছে এই পর্যন্ত। কিন্তু আমরা জানি যে লেন্স এটা গোলকীয় সত্তা এবং তাকে কোনো না কোনো গোলক থেকে আমাদের প্রয়োজন মতো কেটে নেওয়া হয়। আমরা এর মাঝখান দিয়ে ব্যাসার্ধটাতে দেখাই ও ই, ব্যাসার্ধ তো না ব্যাস। তাহলে এই বিন্দুটার নাম দিই জি বিন্দু, আর এটার নাম দিই বি, এটার নাম দিই বি প্রাইম। একদম সর্ব কর্নার থেকে যদি আমি শুরু করি, এটা একটা রশ্মি আসছে ধরো এ থেকে, সে সি বিন্দুতে প্রতিফলিত হয়ে দিকে চলে যাচ্ছে। একইভাবে আমরা আর একটা রশ্মি বিবেচনা করলাম এখান থেকে, মনে করো এটা হচ্ছে ও প্রাইম নামলি, আর সেও সি প্রাইম থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে। আর এই যে যে থিকনেসটা বলছি আমি, অর্থাৎ এই লেন্স বরাবর যদি আমি যাই তাহলে এইখানে থিকনেসটা, কর্নারের থিকনেসটা হচ্ছে টি। কিসের থিকনেস? এটা এয়ার ফিল্মের থিকনেস, অর্থাৎ গ্লাস প্লেট থেকে লেন্সের উপর বিন্দু পর্যন্ত এয়ার ফিল্মের থিকনেস। আর আমরা গ্লাস প্লেটটার নাম দিই এম এন, এম এন একটা গ্লাস প্লেট। তাহলে এই হলো মোটামুটি আমাদের চিত্রটার মানে যে সমতল উত্তল গ্লাস কি বলে তোমার লেন্সের কারণে
ঘটনাটা ঘটছে সেই লেন্সটাকে যে গোলক থেকে আমি নিয়েছি, আমি ধরে নিলাম মনে মনে সেই গোলকটা হচ্ছে এরকম, তাহলে তার মধ্যবর্তী ডায়ামিটার বা তার ওটাকে কি বলে, ব্যাস, ব্যাস হচ্ছে ও ই। এরকম একটা কনসেপ্ট আমরা তৈরি করলাম। এখন দেখা যাক, তাহলে এম এন হচ্ছে মসৃণ একটি গাছতল, আর বক্রতার ব্যাসার্ধ মনে করো আর। তোমার লেন্সের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর। বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে কোন লেন্স যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই লেন্সের বক্রতার ব্যাসার্ধ বা রেডিয়াস রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়। তাহলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর, লেন্সের বক্রতার ব্যাসার্ধ আর। আমরা লিখি, পয়েন্টগুলো ক্যালকুলেশনে লাগবে। আহ সমতল উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ আর। তারপরে আমরা এমন ভাবে আমরা এটাকে প্লেস করেছি যে বি ও বি প্রাইম যে আহ, তলটা, গোলকীয় তলটা, সেই গোলকীয় তলটা এম এন গ্লাস প্লেটকে ও বিন্দুতে স্পর্শ করেছে। কাঁচতল এবং লেন্সের মধ্যে একটা অত্যন্ত আহ, মানে ক্ষীণ বা খুব কম পুরুত্বের একটা বায়ুর স্তর থাকে, যেটাকে আমরা এয়ার ফিল্ম বলে থাকি। তাহলে সেগুলো আমি আগে আলোচনা করেছি। তাহলে বায়ুস্তরের বেগ মনে করো ও বিন্দু থেকে যদি আমি বাইরের দিকে যাই, ক্রমশ এটা বাড়তে থাকবে। এখান থেকে যদি আমি বাইরের দিকে যাই, তাহলে ক্রমশ বাড়বে না, এটা দূরত্বটা বাড়বে না। এর বক্রতা যত দূরের দিকে যাচ্ছে, গ্লাস প্লেট থেকে লেন্সের দূরত্ব বেড়ে যাচ্ছে না নাকি? এটা বুঝছো তো? জি স্যার। তাহলে আমরা এখন মনে করলাম যে একরঙা বা মনোক্রোমেটিক সোর্স থেকে আমরা এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, লেন্সের বিজিবি, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এই অংশে বি জি বি প্রাইম, বি বি জি বি প্রাইম, এটা হচ্ছে আমার তল, উপরিতল বিজিবি প্রাইম। এর কাজতল মনে করো অভিলম্ব ভাবে আপতিত যদি হয়, তাহলে এই আলোক রশ্মির কিছু অংশ বি প্রাইম বিন্দু থেকে প্রতিফলিত হয় এবং বাকি অংশ সি প্রাইম বিন্দু থেকে প্রতিফলিত হয়। যেটা আমরা একটু আগেও বলেছি যে আহ, দুইবার প্রতিফলিত হবে, একটা হবে লেন্সের সারফেস থেকে, আর একবার হবে গ্লাস প্লেটের সারফেস থেকে। এটা যেহেতু একদম কর্নার বিন্দু, আমরা বলতে পারি যে অলমোস্ট সি বি প্রাইম থেকেই প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, এখন দেখো, আহ তাহলে সে ফিরে যাবে কোন দিকে? সি প্রাইম, বি প্রাইম, এ প্রাইম পথে সে আবার ফিরে যাবে। তাহলে বায়ুর কাজতল থেকে প্রতিফলিত হওয়া দশা পার্থক্যের সৃষ্টি হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার জন্য। এখন যদি আমরা ধরি যে একটা একরঙা আলো ব্যবহার করেছি আমরা, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, যেহেতু সে প্রতিফলিত হয়ে আসছে, তাহলে শুরুতেই তাদের মধ্যে কিন্তু পাই পরিমাণ দশা পার্থক্যের সৃষ্টি হবে। প্রতিফলিত হওয়ার সাথেই তার মধ্যে দশা পার্থক্য মানে ঘুরে যায়। আর এটা তো অবিলম্ব প্রতিফলন, অবশ্যই সেটা ঘটছে। অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই। এই কথাটা একটু জেনে রাখতে হবে, এটা প্রতিফলনের ধর্ম। তাহলে দশা পার্থক্য পাই যদি হতে হয়, তাহলে আপতিত রশ্মি মনে করো যদি এখানে প্রতিফলিত হয়ে থাকে, তাহলে প্রতিফলিত রশ্মির ঘটনাটা ঘটছে এইভাবে। তাহলে এখানে হচ্ছে জিরো, এখানে পাই, এখানে টোয়াইস পাই। এক তরঙ্গ দৈর্ঘ্য মানে দশা পার্থক্য টোয়াইস পাই পর পর তারা সমদশায় ফিরে যায়। আমরা বলছি প্রতিফলিত রশ্মির দশা পার্থক্য হচ্ছে পাই। তাহলে তাদের পথ পার্থক্য কত হবে? এই ডিস্টেন্সটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে ল্যামডা/2, কেননা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা। এই হচ্ছে একটা তরঙ্গ, কমপ্লিট তরঙ্গ। তাহলে পাই পরিমাণ দশা পার্থক্য হলে তরঙ্গ দৈর্ঘ্যের মানে পথ পথ পার্থক্য বা যে পথ তারা ইনিশিয়ালি ডিফারেন্স তৈরি করছে, তার পরিমাণ
তরঙ্গ দৈর্ঘ্যের ভাষায় হবে λ/2। তার মানে বলতে পারি অর্থাৎ পথ পার্থক্য λ/2। ক্লিয়ার হয়েছে এই কথাটা? আপতিত এবং প্রতিফলিত রশ্মির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে পথ পার্থক্য হচ্ছে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ দশা পার্থক্য হচ্ছে পাই। দ্যাট মিনস বিপরীত দশা। এখন আমরা একটু অন্য হিসাবে যাই, সেটা হচ্ছে আমরা যদি এদের মধ্যকার উম মানে পথ পার্থক্য যদি আমরা একদম টোটাল হিসাব করি, এটা হচ্ছে প্রতিফলিত বিন্দু থেকে। প্রতিফলনের সাথে সাথেই তাদের মধ্যে λ/2 পরিমাণ দশা পার্থক্য হয়েই গেছে। তার সঙ্গে পথ পার্থক্য হচ্ছে তাহলে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে আসলো। এখন আহ বি প্রাইম সি প্রাইম, বি প্রাইম সি প্রাইম আবার প্রতিফলিত হয়ে সি প্রাইম বি প্রাইম, এখানে গিয়ে তারা পৌঁছাচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো। একটা রশ্মি প্রতিফলিত হচ্ছে বি প্রাইম বিন্দু থেকে, আর একটা রশ্মি বি প্রাইম থেকে সি প্রাইমে গিয়ে ওখান থেকে ফিরে আসছে। এই দুটো রশ্মি তো আমার ভার্চুয়াল সোর্স হিসেবে কাজ করবে, অর্থাৎ তাদের উপরিপাতনের ফলেই ওই বিন্দুতে ব্যতিচার সংঘটিত হবে। তাহলে আমরা এখানে বলি প্রতিফলিত রশ্মি দুটির মধ্যে মোট পথ পার্থক্য। প্রথমে কিন্তু মনে রাখতে হবে বি প্রাইম বিন্দুতে অলরেডি λ/2 পরিমাণ পথ পার্থক্য হয়ে গেছে একটার সাথে, আর একটা চলে আসছে, মানে যেটা প্রতিফলিত হয়েছে তার একটা অংশ ভেদ করে চলে আসছে সি প্রাইম বিন্দুতে। ও যখন এখান থেকে আবার এখানে ব্যাক করছে, তাহলে তার রাস্তা এবং ওর রাস্তা কিন্তু পুরোটা এক নয়, কারণ বি প্রাইম সি প্রাইম, সি প্রাইম বি প্রাইম, এটা আর একটা জায়গা, আর একটা মাধ্যম। তাহলে এই কারণে তার যে পথ পার্থক্য হবে সেটার পরিমাণ হচ্ছে, পথ পার্থক্য সবসময় হয় জিওমেট্রিক্যাল লেংথ ইন্টু রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। তো আমরা যদি ধরে নিই রিফ্লেকটিভ ইন্ডেক্স মিউ, আর জিওমেট্রিক্যাল দূরত্ব তাহলে হচ্ছে বি প্রাইম সি প্রাইম প্লাস সি প্রাইম বি প্রাইম, তার সঙ্গে আগে থেকে ছিল λ/2। তাহলে টোটাল পথ পার্থক্য হচ্ছে মিউ ইন্টু বি প্রাইম সি প্রাইম প্লাস সি প্রাইম বি প্রাইম প্লাস λ/2। এখন মিউ মিউ ঠিক আছে, মিউ রিফ্লেকটিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কের মাধ্যমে বি প্রাইম সি প্রাইম আর সি প্রাইম বি প্রাইম একই জিনিস, এবং সেটাকে আমরা এয়ার ফিল্মের থিকনেস বলেছি টি। তাহলে আমি বলতে পারি টি প্লাস λ/2। তাহলে এটাকে একসাথে করলে দাঁড়াচ্ছে টুয়াইস মিউ টি প্লাস λ/2। এটা হচ্ছে আমাদের পথ পার্থক্যের হিসাব, দুটো রশ্মির মধ্যে পথ পার্থক্য। আমরা জাস্ট একটা পার্টিকুলার পয়েন্ট থেকে দেখাচ্ছি। এখন যতই আমি ভিতরের দিকে আসবো, আমরা কর্নার থেকে শুরু করেছি সর্বোচ্চ থিকনেসের যেটা অবিচল, যতই বাঁ দিকে সরতে থাকবো ততই টি এর ভ্যালুটা কমতে থাকবে, এবং তার সঙ্গে করেসপন্ডিংলি তোমার রিং এর ব্যাসার্ধ কমতে থাকবে। আবার থিকনেস যখন বের করবো দেখবো থিকনেসটা গ্রাজুয়ালি বাড়তে থাকবে। আমরা এটা আরবিট্রারিলি যে কোনো একটা বিন্দু, কর্নারে একটা বিন্দু, একদম কর্নারের বিন্দুটাই আমরা বিবেচনা করে হিসাবটা করলাম, টোয়াইস মিউ টি প্লাস λ/2। এখন যদি আমি বলি বায়ু মাধ্যম, এটাকে বারবার বলছি বায়ু মাধ্যম, তাহলে আমি এখানে লিখে দিতে পারি বায়ু মাধ্যমের ক্ষেত্রে, আমরা বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে মিউ ইকুয়াল টু 1 ধরি। তাহলে সেক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু হবে টুয়াইস টি প্লাস λ/2। ক্লিয়ার? বোঝা গেল? জি স্যার। হ্যাঁ। তাহলে গঠনমূলক ব্যতিচার যদি হয়,
গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য হবে তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যা গুণিতক, অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু হবে এন ল্যামডা। তাহলে আমার এখানে ডেল্টা এর ভ্যালু কত ছিল? টোয়াইস টি প্লাস ল্যামডা বাই টু। সুতরাং আমি লিখতে পারি টোয়াইস টি প্লাস ল্যামডা বাই টু ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তো এখান থেকে আমরা একটা কাজ করব, যে টোয়াইস টি ইজ ইকুয়াল টু কি পাই। টোয়াইস টি ইজ ইকুয়াল টু আসছে আমার এন ল্যামডা মাইনাস ল্যামডা বাই টু। তাহলে ওখান থেকে যদি আমি ল্যামডা বাই টু যদি কমন নিই, তাহলে পাচ্ছি টোয়াইস এন মাইনাস ওয়ান। এটাকে একটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। মানে টোয়াইস টি ইজ ইকুয়াল টু হবে ল্যামডা বাই টু ইন্টু টোয়াইস এন মাইনাস ওয়ান। এটা হতে হবে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। এখানে রিং এর নাম্বার শুরু হবে ওয়ান থেকে, তাহলে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর, তুমি যা ইচ্ছে বসাতে পারো, সেই অনুযায়ী তোমার ইয়েটা আসবে। আবার একইভাবে যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয়, আমাকে পেজটা নিউ পেজে যেতে হচ্ছে। যদি ধ্বংসাত্মক ব্যতিচার হয়, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি, ধ্বংসাত্মক মানে অন্ধকার ডোবা। তাহলে ধ্বংসাত্মক ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আহ ডেল্টার মান হয় হচ্ছে তোমার ডেল্টা ইজ ইকুয়াল টু হবে টোয়াইস এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। আমরা জানি যে বিপরীত দশায় যখন মিলিত হয় তখন ধ্বংসাত্মক ব্যতিচার হয়। দ্যাট মিনস দুটো তরঙ্গ আছে, এরকম দুটো তরঙ্গ যদি দুজনে এখানে মিলিত হয় বা এখানে মিলিত হয়, তাহলে এটাকে আমরা বলছি সমদশা। তো সমদশা হতে পারে যদি তোমার কোনো দশা পার্থক্য না থাকে, অথবা 1 ল্যামডা পর অথবা 2 ল্যামডা পর। আর বিপরীত দশা হবে যখন সেটা এখানে হতে পারে অথবা এখানে মিলিত হচ্ছে, অর্থাৎ একজন এভাবে যাচ্ছে আর একজন এসে মিলিত হচ্ছে, মনে করো এর সাথে এখান থেকে মিলিত হলো, তাহলে এটা হচ্ছে বিপরীত দশা। তাহলে এই বিন্দুটা আসলে কোন বিন্দুর ইকুইভ্যালেন্ট? এই বিন্দুর ইকুইভ্যালেন্ট। তার মানে আগের তরঙ্গের সাথে এই তরঙ্গের পার্থক্য হচ্ছে ল্যামডা বাই। শুধু তাই নয়, এটা এই বিন্দু তো হতে পারে, সরি এই বিন্দু হতে পারে, তাহলে সেটা হবে থ্রাইস ল্যামডা বাই টু। তাহলে এটাকে আমরা একসাথে বলি টোয়াইস এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। তাহলে এখান থেকে তুমি ওই ভ্যালুটা বসাও, কি ছিল? টোয়াইস টি প্লাস ল্যামডা বাই টু ইজ ইকুয়াল টু টোয়াইস এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু। আচ্ছা, এখানে যদি আমরা একটু যোগ বিয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে যে তাহলে হয় টোয়াইস এন ইন্টু ল্যামডা বাই টু প্লাস ল্যামডা বাই টু, তাহলে টোয়াইস টি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। টোয়াইস টি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এরকম একটা কন্ডিশন আমরা পাচ্ছি। আর যেহেতু এটার সেন্টারটা ডার্ক হয় রিফ্লেক্টেড লাইটের জন্য, তাহলে এক্ষেত্রে এন এর ভ্যালু হবে 0 1 2 3। তখন ওইটা হবে ডার্ক ফ্রিঞ্জ বা ডার্ক রিং এর সিরিয়াল। আর ব্রাইট ফ্রিঞ্জটা শুরু হচ্ছে 1 নম্বর থেকে। সুতরাং ওই আগের সমীকরণে যেখানে আমরা 1 নম্বর সমীকরণ লিখেছি, ওখানে এন এর ভ্যালু ওয়ান থেকে শুরু হবে। আচ্ছা, এবার আমরা এই যে টি এর কথাটা বলছি, এই টিটাকে কিন্তু আমরা আসলে ওইভাবে আমরা মাপতে পারবো না, টি মেজার করা সম্ভব না। আমরা যদি রিং এর ব্যাসার্ধ বা রিং এর ব্যাস এ ধরনের কোনো কিছু নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে মোটামুটি আহ একটা জায়গাতে আমরা পৌঁছাতে পারি। কিন্তু মানে তোমার কি বলে, লেন্সের নিচে এয়ার গ্যাপ কতটুকু আছে, এইটা কোনো যন্ত্র দিয়ে মাপা আসলে সম্ভব নয়, কেননা ওটা পরিবর্তনশীল। তাহলে আমরা এখানে অন্য কৌশল ফলো করবো, সেটা হচ্ছে যে রিং গুলো গঠিত হচ্ছে সেই রিং এর ব্যাসার্ধ বা ব্যাসের সাহায্যে আমরা ওটাকে মেজার করবো। আচ্ছা, এইখানে আমি চিত্রটা, এই যে চিত্রটা আছে, চিত্র কপি করা যাবে কিনা একটু দেখতে জানি। এই যে চিত্রটা আছে, এই চিত্রটা থেকে একটু লক্ষ্য করো। ও থেকে সি প্রাইমের যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু এই যে লেন্সটা আমরা ব্যবহার করেছি, হ্যাঁ,
এটাকে ধরো আমরা ও থেকে সি প্রাইম পর্যন্ত দূরত্ব, সেন্টার ও মিন্স জি থেকে বি প্রাইমের দূরত্ব, সেম এটা, জিবি প্রাইম বা ও সি প্রাইম অথবা ও সি বিজি, এটা তো সমান্তরাল এবং মাঝখান থেকে এই রেখাটাকে ভাগ করেছে। তাহলে জিবি প্রাইম এবং ও সি প্রাইম একই কথা। ইজিও, ইজিও হচ্ছে লেন্সের পৃষ্ঠে উলম্ব ব্যাস। উলম্ব ব্যাস বলতে এটা যে গোলক থেকে আমি নিয়েছি সেই গোলকের ব্যাস বোঝাচ্ছে, যে গোলকের অংশ বিশেষ। তাহলে আমরা যদি জ্যামিতিক আহ মানে ফর্মুলা যদি আমরা ইউজ করি, দেখো সেটা হলো তোমার এই যে যে বৃত্ত, এটা একটা বৃত্ত বিবেচনা করো তুমি, তাহলে এই বৃত্তের যে দুটো জ্যা পরস্পরকে ছেদ করেছে, তাদের এই ছেদ অংশগুলোর যে গুণফল, এই গুণফল কিন্তু তোমার, এই গুণফল এর এবং এর গুণফল, এর এবং এর গুণফল কিন্তু সমান হবে। মানে তোমরা পড়েছো কিনা দেখো, পড়েছি। জ্যামিতিক খণ্ডিত অংশদ্বয়ের গুণফল পরস্পর সমান, এরকম তোমরা পড়েছো কিনা দেখো। মনে করো এটা যদি এই এই এরকম যদি হয়, তুমি দেখো তাহলে মনে করো এটা সেন্টারের মধ্যে দিয়ে গেছে, তুমি এইটা এটা গুণ করো, এটা এটা গুণ করো, সমান। এটা যদি সেন্টার নাও হয়, কিন্তু তারা যদি যা দুটো যদি পরস্পরকে সমকোণে খণ্ডিত করে এবং বা ছেদ করে, ধরো এরকম করবা, তাহলে এইটা গুণ এইটা ইজ ইকুয়াল টু এইটা গুণ এইটা। আমার কথা বুঝতে পেরেছো? বৃত্তের দুটি জ্যা যদি পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, তাহলে প্রত্যেক জ্যায়ের খণ্ডিত অংশদ্বয়ের গুণফল পরস্পর সমান হয়। মাথায় ঢুকেছে কি বললাম? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা জানতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জিবি ইন্টু জিবি প্রাইম ইজ ইকুয়াল টু, লিখতে পারি আমরা ও জি ইন্টু জিই। এর মধ্যে আবার আমরা ধরছি, ধরো জিবি প্রাইম যে ডিস্টেন্স, ওটা হচ্ছে ওই যে লেন্সটা যে সার্কুলার, হ্যাঁ, তার ওই লেন্সটা যে খণ্ডিত অংশটা আমরা নিয়েছি তার উপরের যে সারফেস তার ব্যাসার্ধ হিসেবে আমরা জিবি ইজ ইকুয়াল টু, জিবি প্রাইম ইজ ইকুয়াল টু আর আমরা ধরে নিই। তাহলে এখানে আসছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওজিটাকে আর একটু ভেঙে লিখি আমরা ওজিটাকে, আচ্ছা না ওজি থাক, ওজি ওর মতো থাক। জিই মানে আমি লিখতে পারি, জি মানে লিখতে পারি ও ই মাইনাস ওজি, এভাবে আমি লিখতে পারি। তাহলে এখানে আর একটা বিষয় আসছে, সেটা হচ্ছে ইও বা এই, এর যদি রেডিয়াস অফ কার্ভেচার যদি হয় আর, তাহলে ও ই, ও ইজ ইকুয়াল টু এই গোলকের ব্যাস ওয়াইস আর। ব্যাস মানে ব্যাসার্ধের, যেখানে আমরা ধরেছি তোমার লেন্সটি যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ এই লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে আর। সেই কারণে ওই ইজ ইকুয়াল টু হবে ওই গোলকের ব্যাস। সুতরাং আহ ব্যাস, ব্যাসকে ব্যাসার্ধের দ্বিগুণ আকারে আমরা লিখতে পারি। তাহলে এখানে আসছে আমার ও জি ইন্টু টুয়াইস আর মাইনাস মাইনাস ওজি। তাহলে ও জি ইন্টু টুয়াইস আর মাইনাস ও জি স্কোয়ার। এখন বারবার আমাদের এই ও জিটাই এখানে অনেকটা আননোন হিসেবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তা নয়। কারণ হলো এর আগের পৃষ্ঠায় আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি
ওখানে আমরা ধরেছি এই সি প্রাইম বি প্রাইম মানেই কিন্তু ওজি, কারণ এটা আর এটা সমান্তরাল রেখা। তাহলে ওজি ইকুয়াল টু সি প্রাইম বি প্রাইম ইকুয়াল টু টি। তাহলে করে লক্ষ্য করো এখানে আমরা ক্যালকুলেশন ব্যবহার করেছি। তাহলে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু টি ইন্টু টোয়াইস আর স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। এখানে লিখে দাও, যেহেতু সি প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল টু ওজি ইজ ইকুয়াল টু টি, এটা আমরা ধরেছি এর আগে। অর্থাৎ থিন ফিল্মের বা এয়ার ফিল্মের ওই বিন্দুতে থিকনেস যা সেটাকে আমরা ধরেছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি টোয়াইস আর টি মাইনাস টি স্কোয়ার, টোয়াইস আর টি মাইনাস টি স্কোয়ার। কিন্তু এই থিকনেসটা অত্যন্ত ক্ষুদ্র, এই থিকনেসটা অত্যন্ত ক্ষুদ্র, সেই জন্য আমরা আরেকটু লিখি, ক্যালকুলেশনটা এই পেজেই করার চেষ্টা করুন। और এরপরের লাইন আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইজ অলমোস্ট ইকুয়াল টু টোয়াইস আর টি। কারণ হচ্ছে টি স্কোয়ার খুবই ক্ষুদ্র বলে উপেক্ষা করা যায় বা উপেক্ষণীয়। আমরা টি স্কোয়ার টার্মটাকে বাদ দিয়ে দিলাম, কারণ এটা এতই, মনে করো যদি এরকম হয় যে টি এর ভ্যালু হচ্ছে কথার কথা 10 to the power মাইনাস 10 to the power -4 মিটার, তাহলে টি স্কোয়ার করলে এটা হবে 10 to the power -8 মিটার। তো এটা অত্যন্ত ক্ষুদ্র একটা সংখ্যা, যেটা আমার এই টোটাল গুণফলের সাথে ফলাফল খুব মারাত্মক কোনো ভেরিয়েশন করবে না। সেই কারণে আমরা ওটা বাদ দিয়ে আমরা লিখলাম, সুতরাং টি ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার বাই ওয়াইস আর। তাহলে এই যে স্মল আরটা আমরা ধরলাম সেন্টার থেকে কোথায়, জি বিন্দু থেকে বি প্রাইম পর্যন্ত যে ডিস্টেন্স, অর্থাৎ লেন্সের যে সার্কুলার, লেন্সটাকে উপর থেকে দেখলে এরকম মনে হবে, এটা হচ্ছে তার ব্যাসার্ধটা আমি ধরেছি। বা এখানে যে আরো সুন্দর করে বললে বলা যায়, এখানে যে রিংটা গঠিত হয়েছে সেই রিং এর ব্যাসার্ধ বলতে পারি আমরা এটাকে। এখান থেকে এই পর্যন্ত এটা রিং এর ব্যাসার্ধ বলতে পারি। এই হচ্ছে আমার টি এর এক্সপ্রেশন পেয়ে গেলাম। অর্থাৎ আমাকে আর এখন যন্ত্রপাতি নিয়ে টি মেজার করার কোনো প্রয়োজন নেই। আমি সরাসরি আহ মানে রিং এর ব্যাসার্ধ এবং লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার যদি জানা থাকে, তাহলে আমি ওই টি এর জায়গাতে এটা ব্যবহার করতে পারবো। এটা গেল 3 নাম্বার সমীকরণ। 3 নাম্বার সমীকরণ আমি খুব স্লোলি করাচ্ছি তোমাদেরকে, কেননা আহ মানে তাড়াহুড়ো করে লাভ নেই। তাহলে এখন দেখো, এই যে আর দিয়ে আমি বুঝিয়েছিলাম যে এটা লেন্সের কর্নার বিন্দু বলে, বারবার বলছি যে আসলে বি প্রাইম বিন্দু পর্যন্ত যে রিংটা তৈরি হয়েছে সেই রিং এর যে ব্যাসার্ধ হবে, নিউটনস রিং যেটা গঠিত হয়েছে সেই রিং এর ব্যাসার্ধটাই আসলে মূলত আর। তো আমরা যদি এটা যে কোনো একটা রিং মনে করি, অর্থাৎ এন তম রিং যদি বলি, তাহলে তার করেসপন্ডিং টি এর ভ্যালুটা ওরকমই হবে। সেই জন্য আমরা একটা সাধারণ এক্সপ্রেশন বের করেছি। তাহলে আমরা আর একটা কথা এখানে লিখি, লিখলে সুবিধা হবে। সেটা হচ্ছে ওসি প্রাইম ইজ ইকুয়াল টু আর এন ইজ ইকুয়াল টু এন তম উজ্জ্বল উজ্জ্বল রিং এর ব্যাসার্ধ বিবেচনা করলে, তাহলে আমরা লিখতে পারি যে উম, আমার 1 নাম্বার সমীকরণ কি ছিল উজ্জ্বল রিং এর জন্য? উজ্জ্বল রিং এর জন্য ছিল হচ্ছে 1 নাম্বার সমীকরণটা কি ছিল মনে করো তো? টোয়াইস টি ইজ ইকুয়াল টু টোয়াইস এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা বাই 2। তাহলে টোয়াইস টি, টি এর ভ্যালু এখন পাচ্ছি আমরা, এই যে এখন বের করলাম যে আর স্কোয়ার বাই টোয়াইস আর, অর্থাৎ আর এন স্কোয়ার বাই টোয়াইস আর। তাহলে আমি এখানে লিখতে পারি, করলে 1 নং হতে পায়
1 নং হতে পাই 2 ইন্টু আর এন স্কোয়ার বাই ওয়াইস আর ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা ওয়াইস এন মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই। এই হচ্ছে পদ্ধতি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি তোমার, সুতরাং আর এন স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু আসছে ওয়াইস এন মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। এটা হচ্ছে তোমার এটাকে দাও 4 নম্বর, 5 নম্বর। মাকে তৈরি করে আসলে একইভাবে আমরা যদি মনে করি, আচ্ছা আমরা অন্ধকার ডোরায় যাওয়ার আগে আমরা বরং আরেকটা জিনিস দেখি। উজ্জ্বল ডোরার ক্ষেত্রেই আমরা যদি ব্যাস বিবেচনা করি, ব্যাস, যেহেতু আমি একটু আগে বলেছিলাম যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সরাসরি তো সেন্টার আমরা রাখতে পারবো না, আমাদেরকে ওই মাইক্রোস্কোপ দিয়ে একটা ডোরা যদি এরকম হয় তাহলে তার এইদিকে এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এটাই হচ্ছে আমার ব্যাস, পেয়ে গেলাম। আমার ব্যাসার্ধ বের করার দরকার নেই। তাহলে আমার যদি এন তম ডোরার, এন তম উজ্জ্বল ডোরা বলছি না, উজ্জ্বল রিং এর, উজ্জ্বল রিং এর আমরা ব্যাস ধরি, ব্যাস ডিএন হলে তাহলে আর এন মানে হচ্ছে আর এন ইজ ইকুয়াল টু ডিএন বাই 2। তাহলে আমি এখানে লিখতে পারি ডিএন বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে ইন্টু 1 বাই আর ইজ ইকুয়াল টু টোয়াইস এন মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এখানে আসছে ডি এন স্কোয়ার বাই 4r ইজ ইকুয়াল টু টোয়াইস এন মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। ক্লিয়ার? জাস্ট আমরা ব্যাসার্ধ জায়গা থেকে ব্যাসের জায়গায় চলে এলাম। তাহলে একইভাবে আমরা যদি আরেকটা উজ্জ্বল ডোরার, আমি যদি বলি যে একইভাবে, একইভাবে এম তম, এম তম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে বা উজ্জ্বল রিং এর ক্ষেত্রে, তাহলে আমি সাফিক্সটা হচ্ছে যে একটু আগে বলেছিলাম ধরো দ্বিতীয়, আমি তো বললাম দ্বিতীয়, পঞ্চম। তাহলে দ্বিতীয় বলতে আমি বোঝাচ্ছি, দ্বিতীয় বলতে বোঝাচ্ছি এন, পঞ্চম বলতে বোঝাচ্ছি এম, কথাটা এরকম। তাহলে আমি একই ফর্মুলা দিয়ে লিখতে পারি ডি এম স্কোয়ার বাই 4r ইজ ইকুয়াল টু টোয়াইস এন মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। ক্লিয়ার? সরি, টোয়াইস এম মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। বুঝে গেল? সেম ফর্মুলা। মানে মনে করো তোমার এটা হচ্ছে এন তম আর এটা হচ্ছে এম তম, তাহলে দুইজনের ব্যাসের মধ্যে তফাৎ হবে না, কিন্তু ফর্মুলা তো একই ধারায় চলে যাব। তফাৎ হচ্ছে এন এর মান মনে করো 2, এম এর মান মনে করো 5। এই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার হয়েছে? কথা শুনতে পাও তোমরা? শুনতে পেলে হ্যাঁ বা না বলো। এরকম থাকলে তো হবে না। একটা জিনিস ক্যালকুলেশন করছি, তোমরা বুঝতে পারছো কিনা, তোমরা আছো কিনা, এত বড় ক্রিটিক্যাল একটা ক্যালকুলেশন করাচ্ছি। এখন তোমরা যদি টোটালি কথা না বলো, তো আমি কি করে বুঝবো যে আসলে আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা? এটা আর এটা একই সমীকরণ, তফাৎ হচ্ছে এটা সিরিয়াল নাম্বার এন, এটা সিরিয়াল নাম্বার এম। ক্লিয়ার? जी सर। এখন আমরা দুটো বিয়োগ করব। তাহলে আমরা
7 - 6 হতে পাই। 7 - 6 যদি করি তাহলে আমরা পাচ্ছি তোমার dm² - dn² ডিভাইডেড বাই 4r ইজ ইকুয়াল টু, ডান পাশে থাকছে তোমার m - n ইন্টু ল্যামডা। যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু আসছে dm² - dn² ডিভাইডেড বাই 4r ইন্টু m - এখন এই সমীকরণে আমি জাস্ট যদি লেন্সের বক্রতার ব্যাসার্ধ জানা থাকে তাহলে শুধুমাত্র ফোকাসিং করে, এই ফোকাসিং করলাম উপর থেকে, রিংগুলো এভাবে গঠিত হয়েছে। আমরা কি করলাম, ফোকাসিং করে ধরো এই রিংগুলো দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপে। আমি প্রথমে এইখানে এটাকে এন তম ধরলাম, এটা মনে করো ডিএন বের করলাম, আবার এটাকে মনে করো m তম ধরলাম, এই দুই পাশে বসিয়ে মুভেবল মাইক্রোস্কোপ থেকে, তাহলে আমি এটা বের করলাম, এটা মনে করো ডিএম। ব্যাস, আমার কাজ শেষ। এবার ভ্যালুটা বসিয়ে দিলাম। সিরিয়াল নাম্বার তো আমি জানি, এন এর মান যদি 2 হয় এখানে 2 হবে, এম এর মান 6 হলে এখানে 6 হবে, 4 হলে 4 হবে, নো প্রবলেম। তখন আমরা এখান থেকে ওই যে আলোটা ব্যবহার করেছিলাম তার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। এই হচ্ছে নিউটন স্ট্রিং এর থিওরি। তাহলে একইভাবে একইভাবে আহ অন্ধকার অন্ধকার রিংয়ের ক্ষেত্রে রাশিমালা বের করবে। তাহলে এটা তোমরা করবে অবশ্যই। অন্ধকারের জন্য জাস্ট কন্ডিশনটা ওই যে 2 নম্বর সমীকরণ থেকে আসবে, টোয়াইস টি ইকুয়াল টু এন ল্যামডা ছিল, এখানে টি এর ভ্যালুটা বসাবো, হয়ে গেল। টি এর ভ্যালু তো আর চেঞ্জ হবে না, বসিয়ে ওখানেও তোমরা সেম রিলেশন বের করতে পারবে, একবার হুবহু একই রিলেশন আসবে। তাহলে যদি তোমাকে থিওরিতে পরীক্ষায় যদি বলে যে অন্ধকার বা উজ্জ্বল ডোরা স্পেসিফিক বলে দেয় তাহলে বিষয়টা ভিন্ন, আর না বললে তুমি উজ্জ্বল ডোরার জন্য রিং, এটা রাশিমালাটা বের করে আনসার লিখতে হবে। একইভাবে অন্ধকার রিং এর ক্ষেত্রে রাশিমালা বের করা যায় বা দেখানো যায়, এটা বলতে। তো অন্ধকার ডোরার অংশটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো, অসুবিধা কি? ক্যালকুলেশন তো সেম, টি এর ভ্যালু তো সেম, জাস্ট ওই কন্ডিশনে অ্যাপ্লাই করবা। আমি 1 নম্বর সমীকরণের কন্ডিশন উজ্জ্বল রিং এর জন্য বসিয়েছি, তোমরা 2 নম্বরে বসিয়ে অন্ধকারের জন্য করবো, অসুবিধা কি? পারবে না এখন নাকি? পারবো স্যার। সবাই বুঝতে পেরেছো তো? জি স্যার। তারপরে ভিডিওটা আবার দেখো, দেখে যদি কোনো সমস্যা থাকে আমাকে আগামী ক্লাসে বলো, অসুবিধা নেই। রাখছি তাহলে, কেমন? সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আমাকে বলো তাহলে কি হলো না। ওকে, কিছু বলবে তোমরা? কেউ কিছু বলবে? আশরাফুন্নার, সাবরিনা, ঋতু কিছু বলবে? না স্যার। সুন্দর করে বুঝতে পেরেছো তো জিনিসটা? ক্লিয়ার বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পারছি। সমস্যা নাই স্যার। আচ্ছা, তাহলে অন্ধকার ডোরারটা তোমরা একটু আর 2-4টা লাইন করে ওটা দেখে নিও, কেমন? জি স্যার। ঠিক আছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো।